রনিত এবার চুন্নির এক্স হাজব্যান্ডকে দিয়ে প্ল্যান করে চুন্নিকে কিডন্যাপ করালো দামোদর সরকারের বাড়ি থেকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চুন্নিরা সবাই মিলে বলতে লাগলো, দাদাভাই তো ফিরে এসেছে, এবার যদি একটা পার্টি দেওয়া হয়। কাসাই তখন বলতে লাগলো, হ্যাঁ রে জাফি, তুই যদি সাথে না থাকতি তাহলে না কিচ্ছু হতো না। তখন এই কথাটা বললে দীপা তখন বলতে লাগলো, সত্যি ঝাঁপি যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা কিচ্ছুটি করতে পারতাম না। তখন কাসাই আর টুনি মিলে বলতে লাগলো, তোরা শেষ পর্যন্ত ওই সুপার কম্পিউটারটাই বোম মেরে উড়িয়ে দিলি। ঝাঁপি তখন বলতে লাগলো, কি করব, আমাদের কাছে দিয়ে আর কোনো উপায় ছিল না। এদিকে রনি তারিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুনতে থাকে আর বলতে লাগলো, ওরা এমন কাণ্ড করেছে, ওদেরকে আমরা ছাড়বো না, শেষ করে দেব। ঝাঁপি তখন বলতে লাগলো, জেঠিমা আমি তোমাকে কি বলেছিলাম, তোমার ছেলেকে আমি কলঙ্ক মুক্ত করব, তোমার ছেলেকে আমি কলঙ্কমুক্ত করে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি, তোমার কথা আমি রাখতে পেরেছি। তখনই ঝাঁপি আরও বলতে লাগলো, কোটটা আমাদের বাড়ি থেকে চুরি হয়েছে আর এই কাজটার রনিত আর ইনকা ছাড়া কেউ করেনি। তখনই দামোদর সরকার বলতে লাগলো, আমি তো দুধ দিয়ে একটা কালসাপ পড়ছি, এই কালসাপটাই আমার সর্বনাশ করেছে, তোকে না আমার দেখলে ঘৃণা করে যাবে। তখন বলতে লাগলো, বাবা কি দরকার ওদেরকে এই বাড়িতে রেখে খাওয়ানোর, ওই দুটাকে এই বাড়িতে কেন তুমি ফুটছো? তখন দামোদর সরকার বলতে লাগলো, এই কালসাপকে তো আমার রাখতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, আমার ভাইয়ের পাপের ফসল এখন আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তখনই রনিত বলতে লাগলো, জেঠাবাবু তুমি আমাকে এইভাবে বলতে পারলে? তখন দামোদর বাবু বলতে লাগলো, তোর মুখে জেঠাবাবু শুনলে না আমার গা পিত্তি জ্বলে উঠে, তোর মুখে আমি জেঠাবাবু শুনতে চাই না। এদিকে চুন্নির মা কষ্ট পেতে থাকে। তখনই দীপের মা বলতে লাগলো, হে রে ছোট, তুই এভাবে কেন কষ্ট পাস বারবার? রনিতকে নিয়ে কিছু বললে তোর কি কষ্ট হয়? তখন বলতে লাগলো, না দিদি, আমার সেই জন্য কষ্ট হয় না, আমার নিজের জন্য কষ্ট হয়। আমি কতটা অভাগা, যে স্বামীর কুকর্ম আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আর কানে শুনতে পাচ্ছি। এইদিকে ইনকা কিছু বলতে আসলে দীপের মা তখন রেগে বলতে লাগলো, ইনকা এবার আমিও বলছি, তোমারও একটু লজ্জা থাকা দরকার। আমার না এখন তোমাকে দেখলে আমারও গা জ্বলে উঠে। কেন তুমি ওই গুন্ডা বদমার ছেলেটার পিছন পিছন ঘুরে বেড়াও? অনেক হয়েছে, তোমার না আর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, এবার তুমি যেতে পারো। তখন রনিত বলতে লাগলো, না ইনকা কোথাও যাবে না, ইনকা আমার গেস্ট, গেস্ট হয়ে এ বাড়িতে থাকবে। তখন দীপ বলে উঠে, হ্যাঁ থাকবে তো, চোরের বন্ধু তো চোরে হবে, তা না হলে কি? তখন দীপের মাও বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছে, আমার ছেলে চোরের বন্ধু চোরে হবে। এদিকে খবরের কাগজে দীপের নামে এ, লিখেছে আর সেটা পরে ঝাঁপিরা খুব খুশি হয়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, দেখো দেখো তোমার ছেলে একে সমস্ত বদনাম থেকে মুক্ত করে দিয়েছে। তখন দীপের মা খুব খুশি হয়ে যায়। কাসাই আর চুন্নি তখন বলতে লাগলো, এবার কিন্তু বাড়িতে পার্টি দিতে হবে, আর পার্টিতে কিন্তু চিলি চিকেন, তারপর সমস্ত আমাদের পছন্দের খাবার-দাবার আয়োজন করতেই হবে। দামোদর সরকার কিছুতেই সেটা রাজি হয় না। দামোদর সরকার বারবার বলতে লাগলো, "না, না আমি কিছুতে খাওয়াতে পারবো না।" তখন এই কথাটা শুনে ঝাঁপি বলতে লাগলো, "ও বাবা, বাবা কেন তুমি এমনটা করছো? সামান্য ওরা খেতে চাইছে, একটা পার্টি করে নাও। ওদেরকে নিয়ে তুমি এমনটা করো না প্লিজ বাবা।" তখন দামোদর বাবু বলতে লাগলো, "অনেক টাকা খরচা হয়ে যাবে না?" "না, না, 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 না।" ঝাঁপি আর চুন্নি, কাসাই ওরা এতটাই জোর করতে থাকে তখন রাজি হয়ে যায়। তখন দীপের মা বলতে লাগলো, শোনো তোমাদের যা ইচ্ছে তোমরা বাড়িতে করবে, কিন্তু আমি কিন্তু বাড়িতে থাকতে পারবো না, আমি মাকে নিয়ে কিন্তু ও ঘুরতে যাব। এই কথাটা বলার সাথে সাথে ছোট তখন বলতে লাগলো, ও দিদি তুমি থাকলে ভালো হয় না, তুমি কেন চলে যাবে? দীপের মা তখন বলতে লাগলো, না না আমাকে না যেতেই হবে, আমি যে বরং সেখান থেকে ঘুরে আসি মাকে নিয়ে, তোরা বাড়িতে আনন্দ করবি, কিন্তু আমি বলে দিচ্ছি কেউ যদি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে, আমি কিন্তু খবর নেব, আর আমার মেয়েটা তো এতটা বজ্জাত হয়েছে। দামোদর সরকার তখন বলতে লাগলো, এই এই পটলের চিকেন করলে ভালো হয়, পটলের দামটাও কম। আর ঝাঁপি তখন বলতে লাগলো, ও বাবা তুমি এমন করছো কেন, কেন এমনটা করছো, সামান্যটুকু তো খেতে চেয়েছি। দীপ তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমি তোদের খাওয়াবো। এদিকে রনিত দাঁড়িয়ে বলতে লাগলো, দাঁড়া তোদের আনন্দ না আমি যদি জল ঢেলে না দিই তাহলে আমার নামও রনিত সরকার নয়, আমি এবার কি করে দেখ তোদের সবাই এমন অবস্থা করব, তোদের চোখের ঘুম আমি কেড়ে নেব। এদিকে যাবে তখন বলতে লাগলো, বাবা সত্যি তুমি রাজি হয়েছো? তখন দামোদর সরকার বলতে লাগলো, ঠিক আছে তোদের যা ইচ্ছে তোরা কর,
আমি আছি তোদের সাথে। তখন দীপের মাও বলতে লাগলো, আমি কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি বাড়িতে কিন্তু কোনো ঝামেলা যাতে না হয়। সবাই কিন্তু খুব ভালোভাবে থাকবে। আমি ফিরে এসে যেন কোনো কথাই শুনতে না পাই। আমি কিন্তু ছোটোর থেকে সবটা জানবো। আর ছোট, তুই সবাইকে দেখে রাখবি। তোর উপর আমি কিন্তু দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই কথাটা বললে ছোট তখন বলতে লাগলো, দিদি বিশ্বাস করো তুমি না থাকলে না একদম ভালো লাগে না। অন্যদিকে ইনকা তখন রনিতকে বলতে লাগলো, রনিত তোমার আর কেমন লাগছে? রনিত তখন বলতে লাগলো, আমার না গা জ্বলে যাচ্ছে কিন্তু কি করব? এখন কিচ্ছু বলবো না। যা করার পরে করব। পরে করব। এমনভাবে ওদেরকে এবার হেস্তন করব না যাতে ওরা মাথাও তুলে আর দাঁড়াতে না পারে। তখন ইনকা বলতে লাগলো, কি করবে? আমাকে বলবে না? এ রনিত তখন বলতে লাগলো, না আমি এখন বলব না। যখন সময় হয় তখনই বলব। অন্যদিকে দীপ বলতে লাগলো, ঝাঁপি আমি তোকে মুখ ফুটে বলতে পারছি না আমি তোকে ভালোবাসি। কিন্তু তুই আমার জন্য যেইটুকু করেছিস আমি না তোর কাছে চিরকৃতজ্ঞ। আমি এ ঋণ কোনোদিন শোধ করতে পারব না। ইনকা তখন বলতে লাগলো, শুনো রনিত যা করার কিন্তু ভেবেচিন্তে করবে। বুঝতে পারছো? প্রত্যেকটা মিশনে কিন্তু আমরা ফেল করেছি। আর এখন না আমার গা জ্বলে যাচ্ছে ওদের এই কাণ্ডকীর্তি দেখে। অন্যদিকে দেখা যায় চুন্নির সেই এক্স হাজব্যান্ড জেল থেকে ছাড়া পেয়েছে। আর যখনই সে বেরিয়ে যাচ্ছে তখন পাড়ার লোকজন হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো, এত বড় উকিলের ছেলে কিভাবে জেল খাটলো? এই বলে ওকে মারতে থাকে। আর তখন রনিত সেখানে এসে যায় আর বলতে লাগলো, কিরে এখন লজ্জা করছে না? যার জন্য এমনটা হয়েছে ইচ্ছে করছে না বদলা নিতে? তখন বলতে লাগলো, হ্যাঁ ইচ্ছে করছে তো। রনি তখন বলতে লাগলো, তাহলে আমার সাথে হাত মেলাও। ওই চুন্নিকে এমনভাবে অপদস্থ করবে। তখন চুন্নির এক্স হাজব্যান্ড বলতে লাগলো, হ্যাঁ আমি ওই মেয়ের এমন অবস্থা করব যাতে ওই মেয়ে আর মুখ দেখাতে না পারে। রনি তখন বলতে লাগলো, তাহলে তাহলে তো আমাদেরকে হেল্প নিতে হবে, না হলে তো একা কিছুই করতে পারবে না। তখন বলতে লাগলো, কি করতে হবে বলুন? রনি তখন বলতে লাগলো, আমি সব কিছু প্ল্যান করছি, তুমি সময় মতো আসবে। আমি সবটা ফোনে জানিয়ে দেবো। এদিকে বাড়িতে খুব সুন্দর করে আয়োজন করা হয় দ্বীপের জন্য সেলিব্রেশন, আর কেক কাটারও ব্যবস্থা করা হয়। জাপি তখন বলতে লাগলো, বাবা বাবা তুমি খুশি হয়েছে তো? দামোদর সরকার বলতে লাগলো, যে এই দেখ অনেক টাকা বাজে বাজে খরচা হয়ে যাচ্ছে। জাপি তখন বলতে লাগলো, বাবা বাদ দাও তো, টাকা পয়সা তো অনেক আসবে যাবে কিন্তু আনন্দটা কি তুমি ফিরে পাবে? দামোদর বাবু তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে। এদিকে কেক কাটা নিয়ে যখন সবাই ব্যস্ত, রনিতা আর রিঙ্কা তখন বলতে লাগলো, দেখো দেখো আমাদের দেখে কেউ ফিরেও দেখাচ্ছে না, আমাদেরকে একটু কেকও দিচ্ছে না। তখন রনিত বলতে লাগলো, আর কিছুক্ষণের পরে দেখবি কি কাণ্ডটা ঘটে। ওদের কেক খাওয়া না একদম বেরিয়ে যাবে। এদিকে তারপরে ওরা সবাই রং মেখে এমনভাবে ওরা সবাই নেশা করে যে রনিত সেই সুযোগটাই কাজে লাগায়। রনিত তখন সেই সুযোগে বাড়িতে নিয়ে আসে চুন্নির এক্স হাজব্যান্ডকে আর বলতে লাগলো, আমরা কায়দা করে চুন্নিকে চিলেকোঠার ঘরে পাঠাচ্ছি। তুমি সেখান থেকে চুন্নিকে কিডন্যাপ করে নিয়ে যাবে আর তারপর যা করার করে নেবে। বুঝতে পারছো? তখন ও বলতে লাগলো, ঠিক আছে। এদিকে বিথি চালাকি করে বলতে লাগলো, সমস্ত রং তো শেষ হয়ে গেছে চুন্নি, যাও তুমি উপরে চিলেকোঠার ঘর থেকে রঙগুলি নিয়ে এসো। তো চুন্নি তখন সেখানে চলে যায়। অন্যদিকে বাড়িতে সবাই এতটা জোরে গান বাজিয়ে নাচ গান করছে, কেউ আর চুন্নির গলার আওয়াজ শুনতে পায়নি। এদিকে চিলেকোঠার ঘরে ঢুকতেই ওই এক্স হাজব্যান্ড তাকে তুলে সেখান থেকে নিয়ে যায়। চুন্নি অনেক চিৎকার করে কিন্তু কেউ শুনতে পায় না। অনেকক্ষণ হয়ে যাওয়া চুন্নিকে দেখতে না পেয়ে ঝাঁপি তখন বলতে লাগলো, কি ব্যাপার? চুন্নি কোথায়? চুন্নি কোথায়? দীপ তখন বলতে লাগলো, হয়তো আছে কোথাও, কিন্তু কোথাও চুন্নিকে খুঁজে পাচ্ছে না। তখনই ঝাঁপির মনে সন্দেহ হয় আর বলতে লাগলো, চুন্নির কোনো বিপদ হয়ে যায়নি তো? এদিকে রনিতা রিনকা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো,